ম্যাম স্টার্ট করতে পারবেন? Today our topic is volume ঠিক আছে তো? জি ম্যাম। Amniotic fluid, umbilical cord and placenta. Regarding this topic, development, function, structure, in narrow, just I will discuss. স্ক্রিনটা সরাই দিতে স্ক্রিন অফ করে রাখো স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? জি ম্যাম। অ্যামনিওটিক ফ্লুইড এটা হচ্ছে গ্রসলি যে এটা ফুটের আসলে এগুলি আমরা অত বেশি ইয়ে করবো না ডিটেইলসে, মানে মিনিমাম যেটা দরকার সেটুকুই আমি বলবো। অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে কি যেটার ভিতরে বাচ্চা থাকে, ল্যামেন ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে যে পানিটার ভিতরে বেবিটা থাকে, হ্যাঁ বেবিটা ফ্লোট করে। অনেক সময় পেশেন্টরা এসে বলেন, প্রেগনেন্ট পেশেন্টরা ডেলিভারির সময়ের আগে আগে কিংবা অনেক আগেও হতে পারে, বলে কি যে আমার মনে হচ্ছে যেন পানির মতো যাচ্ছে। তখন কিন্তু অনেকেই বলে যে পানি ভেঙে গেছে, পানি ভেঙে গেছে, এরকম একটা কথা বলে। আসলে পানি তো লিকুইড জিনিসটা ভাঙবে কিভাবে? এটা হয় কি আসলে একটা স্যাকের ভিতর থাকে, ওই স্যাকটাই ফেটে গিয়ে যখন পানিটা চলে আসে ওটাকেই এটা লেমন ল্যাঙ্গুয়েজে বলা হয় যে পানি ভেঙে গেছে। তাহলে তোমরা হয়তো আমাদেরকে নিজেদের কথার সাথে অনেক সময়, মানে আমি যদি অ্যাকাস্টম না থাকি তাহলে তোমাকে বুঝতেও পারবো না যে পানিটা আবার কোথেকে আসলো ভাঙলো বলতেছে। তাহলে এটা একটা মানে নর্মাল কথা যে রুগী প্রেগনেন্ট পেশেন্টরা যখন লেবারে যায়, ওয়াটার ব্যাগটা ব্রোক হয়, কিছু পানি বের হয়ে চলে আসে পাবে, সেটাই হচ্ছে পানি ভেঙে যাওয়া। এই পানিটাই হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এটা আমাদের ভাষায় আমরা যেভাবে শিখবো, যেটা আমাকে জানতে হবে সেটা সাইন্টিফিক্যালি জিনিসটা কি কিভাবে তৈরি হয়, আমরা জাস্ট এটুকুই জানবো। ওটা কেন বললাম, এটা হচ্ছে আমাদেরকে পেশেন্টদের সাথে যেহেতু কথা বলতে হবে, ডিল করতে হবে, এই জন্য আমাকে এটাও বুঝতে হবে যে এটা রুগীটা এটাকে পানি পানি করে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে কি যে আমরা যে কিছু বেসিক্স এগুলো করলাম, কনসেপশন, তারপর হচ্ছে ওভুলেশন, তারপর হচ্ছে কি ইমপ্লান্টেশন, বেবি কিভাবে ডেভেলপমেন্ট হয়, ফিটাস এগুলো, প্লাসেন্টা, অল্প অল্প। আজকে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে একটা বাচ্চা যখন আমরা বললাম যে তোমার বাইলেমিনার জার্ম ডিস্ক হয়, ট্রাইলেমিনার জার্ম ডিস্ক হয়, তখন ওখানে গিয়ে যে ইনার সেল মাস আউটার সেল মাস তৈরি হচ্ছিল, সেই ওখানে গিয়ে কি হলো, ইনার সেল মাসে ফিটাসটা তৈরি হয়, আউটার সেল মাস দিয়ে আমার প্লাসেন্টা মেমব্রেন তৈরি হচ্ছে। একসময় গিয়ে সেকগুলি ভাগ হয়ে যায়, ওখানে যে প্লাসেন্টা তৈরি হয় প্লাসেন্টারই একটা দুটো পার্ট থাকবে। ইনার ইনার পার্টের মধ্যে
মানে এক্সটার্নালি থাকে হচ্ছে বেজাল এরিয়াটা যেদিকে লাগানো থাকবে, আর ইন্টারনালি থাকে ওখানে অ্যামনিয়ন কোরিয়ন, আর দুটোর মাঝখানেই আমার অ্যামনিওটিক স্যাক তৈরি হয়। এটা আমি এগুলি পরে বলবো। আর শুধু তাহলে অ্যামনিওটিক ফ্লুইডটা কোথায় থাকে, অ্যামনিওটিক স্যাকে থাকে। It is a clear yellowish liquid that surrounds and protects the unborn baby during pregnancy. It is contained within the amniotic sac. তোমাদের এটা লাগবে। এটা কি ধরনের, এটা একটা ক্লিয়ার ফ্লুইড, অনেক সময় লেট প্রেগন্যান্সি থেকে একটু ইয়েলোইশ হয়ে যায়, দ্যাট সারাউন্ড বেবিকে চারপাশ থেকে প্রোটেক্ট করে রাখবে আনবর্ন বেবি ডিউরিং প্রেগন্যান্সি, এন্ড ইট ইজ কন্টেইনড উইদিন দ্য অ্যামনিওটিক স্যাক। The circulation কি হয়, amniotic fluid is completely changed and replaced in every 3 hours, প্রতি 3 ঘন্টা পর পর কিন্তু amniotic fluid যেটা থাকে সেটা চেঞ্জ হয় এবং রিপ্লেসড হয়। কিভাবে হয় এটা খুব ইন্টারেস্টিং, এটা আমরা সামনে পড়বো। একটা এমসিকিউর জন্য প্রশ্ন, এভরি 3 আওয়ার্স, এভরি 4 আওয়ার্স, এভরি 6 আওয়ার্স, এভরি 24 আওয়ার্স এরকম হতে পারে। এটা হচ্ছে তাহলে এভরি 3 আওয়ার্স এটা চেঞ্জ হয়। ভলিউমটা কি, ভলিউম ইট রিলেটেড উইথ দ্য জেস্টেশনাল এজ। একেবারে মুখস্থ কোনো রোগীর জন্য বলতে পারবে না যে আপনার এই পানিটা এই এখন এতটুকু, এখন এতটুকু। হ্যাঁ, রোগী এসে বলবে আমার পানি কি ঠিক আছে, আমার পানি বলছে সবাই বেশি নাই, এরকম কেন বলছে? তাহলে আমাকে ক্লিয়ার করে দিতে হবে যেটা কিন্তু আপনার গর্ভাবস্থার যে সময়টা, সময়ের সাথে এটা রিলেটেড। তাহলে ইটস রিলেটেড টু জেস্টেশনাল এজ। বাচ্চা যেরকম প্রথম দিনেই তো একেবারে ওখানে বড় একটা বেবি হয়ে যাচ্ছে না, হাত পা তৈরি হয়ে, মুখ টুক তৈরি হয়ে, এরকম ধীরে ধীরে যে চেঞ্জ হচ্ছে, ঠিক সেরকমই পানির পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বাড়বে, স্ট্যাটিক ভাবে এক সময় গিয়ে আবার শেষে গিয়ে আবার কমে যাবে। হ্যাঁ, এই জন্য আমি একটা বাচ্চাকে 42 উইকস, 43 উইকস, 44 উইকস আনলিমিটেড টাইমের জন্য পেটের মধ্যে রেখে দিতে পারবো। তাহলে একটা সময় গিয়ে আমাকেও ভাবতে হবে যে আসলে পানিটা ঠিকভাবে হচ্ছে কিনা। আমরা যে রেগুলার যেটা চেক আপ করি, তখন আমরা পেটে হাত দিয়ে দেখি, যদি বাচ্চাটা ফুল অফ ফিটাস হয়, হাতের মধ্যে শুধু বেবিটাই লাগে, পানির মধ্যে যদি আমি একটা বল রাখি, একটা বেলুন ধরো, বেলুনের ভিতরে অনেকগুলি পানিও দিলাম, ছোট্ট একটা পিং পং বল দিলাম, তাহলে পানি থাকলে বলের ফিলিংসটা একরকম, আর যদি আমি বল না দেই, পানি না দিই, তাহলে বলটা শুধু সলিড বলটা হাতে পাবো। ঠিক সেরকম যখন আমি ফিটাসটাই শুধুমাত্র পালপেবল হয়, তখন আমরা এটাকে বলি ফুল অফ ফিটাস, পানির পরিমাণটা কম। তাহলে এই জন্যই আমাকে বুঝতে হবে যে রিলেটেড টু জেস্টেশনাল এজ। এটা 50 ml at 12 weeks। এগুলো আসলে এমসিকিউ কোয়েশ্চেন, এগুলো একটু জানতে হবে। এই জন্যই 50 ml 12 weeks এ থাকে, 400 ml হয় 20 weeks এ গিয়ে, 1 লিটারের মতো হয়ে যায় 36 to 38 weeks। তাহলে একেবারে পিক টাইমটা হচ্ছে আমার 1 লিটার পর্যন্তই হবে, এটা 36 থেকে 38 উইকস এর মধ্যে। তাহলে কোন রোগী আমার কাছে আসলো এন্টিনাটাল চেকআপে 36 উইকস, আমি দেখলাম পেটটা পড়ে আছে কোনো একেবারে আম্বেলিকাস লেভেল পর্যন্ত, যেটা হচ্ছে 24 উইকস সাইজ এট দ্য লেভেল অফ আম্বেলিকাস, আর পানিটাও কম অথবা একটু বেশি হতে পারে কিন্তু তাও কম কম, তাহলে বুঝতে হবে যে ওর কোনো গ্রোথ রিটার্ডেশন আছে কিনা, বা পানি কম কেন, মানে আমাকে তখন এটা চিন্তা করতে হবে। টিল টার্ম গিয়ে এটা টিল টার্ম মানে 42 উইকস পর্যন্ত এটা 600 টু 800 ml আস্তে আস্তে করে কমতে থাকে পানির পরিমাণ, কারণ তখন সোর্সটা বন্ধ হয়ে যায়, যে সোর্স থেকে যে আসতেছিল সেটা আস্তে আস্তে কমে যায়, সব লেয়ার গুলি পাতলা হয়ে যায়, ওখান থেকে সেল গুলি কমে যায়, এই জন্য পানি আসা বন্ধ হয়ে যায়। এবং ফার্দার রিডাকশন ইন্টারেস্টিং হচ্ছে এট দ্য এন্ড অফ 43 উইকস এ গিয়ে পরিমাণ আবার 200 ml হয়ে যেতে পারে। তাহলে ভলিউম রিলেটেড টু জেস্টেশনাল এজ, 50 ml at 12 weeks, 400 ml at 20 weeks, 1 liter at 36 to 38 weeks। তাহলে আমার এই পয়েন্টটাই মনে রাখতে হবে যে 36 থেকে 38 সপ্তাহের মধ্যে প্রায় 1 লিটার পরিমাণ থাকে, টিল টার্ম গিয়ে 600 to 800 ml হয়ে যায়। ফার্দার রিডাকশন 43 উইকস, এর বেশি বাচ্চা আমরা রাখবো না, তখন কমে গিয়ে কত হয়ে যাবে, মাত্র 200 ml হয়ে যাবে। কালারটা খুব ইম্পর্টেন্ট জিনিসটারই, আমরা এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা অনেক বেশি। আমরা যখন পেটের মধ্যে বেবিটা থাকে, উপর থেকে দেখেই বুঝতে পারি যে হ্যাঁ পানির পরিমাণ ঠিক আছে, বাচ্চা ভালো আছে, বাচ্চা সুস্থ আছে, এবং মা যখন বলে যে হ্যাঁ আমার বাচ্চা সুন্দর করে পেটের ভিতর নড়াচড়া করছে, আমি কোনো বাচ্চা নড়লে ব্যথা পাই না, বা অনেক রোগী এসে বলবে ব্যথা পাই না, তো আসলে বলবে না, অনেক রোগী এসে বলে বাচ্চা নড়লে আমি ব্যথা পাই। আসলে কেন হয়, এই পানির পরিমাণ যাদের অ্যাভারেজ থাকে বা কম থাকে, ওরাই জিনিসটা পারসিভ করতে পারে যে বাচ্চা নড়লেই সে ব্যথা পাচ্ছে। আর কালারটা আমরা কখন দেখতে পারি,
যখন রাপচার মেমব্রেন করি আমরা, এটাকে বলে এআরএম, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। আমরা যখন লেবারে যাই, একদম অ্যাক্টিভ স্টেজে চলে যায়, অনেক সময় লাইকের কালার দেখতে হয়, অথবা এটা একটু ওয়ান টাইপ অফ অগমেন্টেশন, ইন্ডাকশন অফ লেবার। যখন আমরা মনে করি যে হ্যাঁ ব্যথাটা বেশি না, তখন আমি একটু পানিটা ভেঙে দিই, তখন আমরা এআরএম করি, তখন কালার দেখি। কোনো রুগী আসতো বলতেছে আমার বাচ্চা কম নড়ে, তখন আমার হয় কি লেসিটাল মুভমেন্ট, যখন আমরা অনেক কিছু করি, শেষে গিয়ে যখন রুগী একদম অনেক লেবারে যায়, তখন কালারটা দেখে ফেলি, পানিটা ভেঙে গেলে কালার দেখি। কালার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, অনেকগুলো চেঞ্জ হয় কালারে। নর্মাল কালারটা জানলে আমি বাকিটাও চিনতে পারবো। নর্মাল কালারটা হচ্ছে কি না, আর্লি প্রেগনেন্সি এটা কালারলেস, একেবারে ডাব ওয়াটারের মতো থাকে। তাহলে ইন আর্লি প্রেগনেন্সি দিস কালারলেস, কালারলেস মানে আসলে ডাব ওয়াটার যেটা একটু হেজি টাইপের থাকে ওরকম হতে পারে, অথবা একেবারে ক্লিয়ার ফ্লুইডের মতো হতে পারে। নিয়ার টার্ম গেলে নর্মাল কালারটা একটু স্ট্র কালার হয়, এই এতটুকুই। হ্যাঁ, হয়তো একটু ঘোলাটে ডাব ওয়াটার হলে এতটুকুই। তাহলে আর্লি প্রেগনেন্সিতে কালারলেস থাকবে, আর নিয়ার টার্ম গেটে স্ট্র কালার হতো, অথবা ডাব ওয়াটার যেটা হেজি করতে পারো, এটাই বলবো। কিন্তু অ্যাবনর্মাল তাহলে আমাকে সব জানতে হবে, নর্মালটা চিনলেই আমি অ্যাবনর্মালটা বলতে পারবো। অ্যাবনর্মাল কালার গুলো হচ্ছে কেন আমাকে শিখতে হবে, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। আমি শুধু লাইকারের কালার দেখেই কিন্তু বলতে পারবো বাচ্চাটা আইউডি হয়ে গেছে, বাচ্চাটা মাদার আরএইচ নেগেটিভ মাদার, ওর কি পোস্ট ম্যাচুরিটি হয়ে গেছে, ওর কি ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, ওর কি ভিতরে কোনো অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হচ্ছে, সবকিছু আমি কালার দেখেই বলতে পারবো। আমার কিন্তু আলাদা করে কোনো পরীক্ষা করতে হবে না, এগুলির জন্য ল্যাবেও যেতে হবে না, এগুলি শুধু আমি চোখে দেখবো আর চিনবো। তাহলে হচ্ছে আমার একটা ক্লিনিক্যাল একটা সিগনিফিকেন্স আছে। তাহলে যদি এমসিকিউ থাকে amniotic fluid has some clinical significance, color has some clinical significance, definitely এটা yes হবে। কি কি কালার আমরা দেখতে পাই ইউজুয়ালি অ্যাবনরমালের মধ্যে? মিউকোলিয়াম স্টেন একেবারে কমন। রুগী আসছে এসে বলতেছে যে আমার 2 দিন ধরে অল্প অল্প একটু সাদা সাদা পানি যাচ্ছিল, আমি বাসায় ছিলাম, কিন্তু আজকে সকাল থেকে দেখি পানিটা কেমন একটু সবুজ সবুজ মনে হচ্ছে, কেমন গায়ে লাগলে সবুজ, আমি প্যাড করেছি পানির মধ্যে সবুজ লাগছে, কিংবা একটু ব্ল্যাকিশ মনে হচ্ছে, এরকম আসলে গ্রিনিশ হয় এটা। ব্ল্যাক অনেকক্ষণ থেকে গেলে স্টেইনটা ব্ল্যাক হয়ে যাবে না, হয়তো ওরা প্যাড পরে আসে তোমার কাছে একটা কোনো কিছু দেখাবে, ওটা যদি একটু ব্ল্যাকিশ মনে হবে, আসলে মিউকোলিয়াম কালারটা হচ্ছে গ্রিনিশ। তাহলে মিউকোলিয়াম স্টেইন যেটা হয় তাতে আমি বুঝতে পারবো যে বাচ্চা ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। তাহলে মিউকোলিয়াম স্টেইনটা হবে একটু গ্রিনিশ ইয়েলো টাইপের, এটা হচ্ছে সাজেস্টিভ অফ ফিটাল ডিস্ট্রেস। তারপর হচ্ছে গোল্ডেন কালার। গোল্ডেন কালার এগুলি কখন হয়? আরএইচ ইনকম্প্যাটিবিলিটি যদি হয়। কেন আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কি হয়? রেড ব্লাড সেল ডিস্ট্রাক্ট ভেঙে যায়, ভেঙে ধরে বিলিরুবিন আসে। হ্যাঁ, অনেক বেশি বিলিরুবিন তৈরি হয়, বিলিপার্ডের নিজে যে এগুলি তৈরি হয় শেষ পর্যন্ত, ওখানে এটার জন্যই গোল্ডেন কালারটা হয়ে যায়। তাহলে আরএইচ ইনকম্প্যাটিবিলিটিতেই দেখা যায় গোল্ডেন কালার। তারপর হচ্ছে একটা গ্রিনিশ ইয়েলো স্যাফরন, এটা হচ্ছে পোস্ট ম্যাচুরিটি। পোস্ট ডেট হয়ে পোস্ট ম্যাচিউর বাচ্চা যখন পোস্ট ডেট হয়ে যায়, মানে ডেট পার হয়ে যাওয়া মানে হচ্ছে পোস্ট ডেট। কোন ডেট? ও ডেলিভারি ডেট, ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা পার হয়ে গেল, এরপরও রুগীরা বসে থাকে হ্যাঁ নর্মাল ব্যথা হবে এই জন্য, কিন্তু ভিতরে ভিতরে তো আসলে পানিও কমে গেছে, ওর বাচ্চার ডেলিভারির জন্য যা যা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেটাই, কিন্তু সব রুগীতে ব্যথা উঠবে এমন তো না, সে দেরি করে আমার কাছে আসে। তখন আমরা দেখবো যে একেবারেই বড়দের বাথরুমের মতোই হয়ে গেছে, তখন এটা একটু গ্রিন ইয়েলো মিলিয়ে একটা কালার চলে আসে, সেটাই হচ্ছে স্যাফরন কালার বলে এটাকে, গ্রিনিশ ইয়েলো ইন পোস্ট ম্যাচুরিটি। এবারে ডার্ক কালার যেটা হয়, ডার্ক মানে একেবারে টাই টাইপের হয়ে যাবে, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ, প্রিম্যাচিউর সেপারেশন অফ প্লাসেন্টা যদি হয়, এটাকে বলে অ্যাবডাপশন প্লাসেন্টা, তখন দেখা যায় ভিতরে অথবা কোনো কারণে হয়তো ট্রমা হয়েছে, অ্যাক্সিডেন্টাল কোনো হেমোরেজ যদি হয় ভিতরে, ব্লাড অনেকদিন জমা থাকলে যেটা হয় সেটা হচ্ছে ডার্ক কালার। আর ডার্ক ব্রাউন যেটা একেবারে, এটা হচ্ছে কিরকম? ডার্ক কালারটা যেটা হচ্ছে চকলেট, চকলেটটা। আর ডার্ক ব্রাউন যেটা সেটা হচ্ছে কফি টাইপের একটু, এটা হচ্ছে আইডি হলে একদম কফি কালারের, কেমন ছাড়া ছাড়া পানি পানি মানে একটু কিরকম হয়, ডার্ক ব্রাউনটা আসলে ওয়াইনের মতো। ওয়াইনটাকে পানিতে গুলালে যেটা কালারটা আসবে একদম পাতলা ওভাবেই আসে, যখন এরকম রুগীরা তো কিছুই বুঝবে না, সে এসে বলে বাচ্চা নড়াচড়া একদিন পাই নাই, আসলে তো 5-6 দিন হয়ে গেছে। মায়েদের একটা পারসেপশন যে তার বাচ্চা সবসময় নড়ছে। ইভেন কনফার্মেটরি আইইউডি আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করে রাখি, তখন রুগীদের বলে কি না আমি তো বাচ্চা নড়াচড়া করতেছি, আমাকে আবার একটা পরীক্ষা করে দাও। ইনভেরিয়েবলি 10টা রুগী ভর্তি হলে 8টা রুগী কিন্তু এটাই বলে আবার। তখন অনেক মায়া হয় যে হ্যাঁ আসলে তো, মানে এটা হচ্ছে মার একটা চিন্তা যে ওর বাচ্চাটা করতেছে। অনেক সময় এরকমও হয় যে একদিন নড়ে নাই, ও আসছে দেখা গেল যে আসলে 4-5 দিন ধরে নেই, তো আমরা কিভাবে বুঝি? ধরো কোনো কারণে পানি ভেঙে গেছে, তো
তখন পানির কালারটা দেখলে বোঝা যায়। অথবা ডেলিভারির মুহূর্তে নরমালি আমরা আইওটি হলে কিন্তু আগে থেকে কোনো পানি জ্যাকেটটা চাই না, কারণ ইনফেকশন হয়ে গেলে বাচ্চা দেরি হতে আরো সমস্যা হবে। না শেষ পর্যন্ত দেখা যায় যখন ডেলিভারি হয় তখন কালারটা খেয়াল করতে হবে, তখন কিরকম ডার্ক ব্রাউন একেবারে, সেটা হচ্ছে ওয়াইনটাকে গুলালে যেটা হয় নরম টাইপের একটু হালকা হয়ে যায় পানিটা, ওটাই। তাহলে কালারটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা তোমরা একটু ইয়ে করে নিবা, কারণ এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর্লি প্রেগন্যান্সিতে এটা কালারলেস থাকে, নিয়ার টার্মে গিয়ে এটা স্ট্র কালার অথবা একটু হেজি কালার হয়। আমার অ্যাবনর্মাল কালার গুলি ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে বলে আমাকে জানতে হবে এখানে কি কি মিকোনিয়াম স্টেইন থাকে, সাজেস্টিভ অফ ফিটাল ডিস্ট্রেস, golden color in RH incompatibility, greenish yellow in post maturity, dark color accidental hemorrhage and dark brown in IUD. ঠিক আছে? Yes, ma'am. কম্পোজিশন কি? এগুলো হচ্ছে থিওরি, জাস্ট হয়তো কোথাও আসতে আমাকে লাগতে পারে, আদারওয়াইজ যদি কোনোদিন ভাইবা তো জিজ্ঞেস করবে না, বা এমসিকিউ তো খুব একটা আসে না। অনেক সময় খুব কঠিন করতে চাইলে হয়তো দিয়ে দিবে। আমার অনেক কিছুই থাকে, ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার, পার্টিকুলারলি ওয়াটার হচ্ছে 98 থেকে 99% হচ্ছে ওয়াটার, সলিড থেকে 1 to 2%। আর অর্গানিক, সলিডের ভিতরে অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্স গুলি। অর্গানিক হচ্ছে প্রোটিন, গ্লুকোজ, লিপিড, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট, এভাবে মনে রাখি। প্রোটিন, গ্লুকোজ, লিপিড মানে এর ভিতরে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ঠিক আছে, ফ্যাট আছে। তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার হরমোনস কিছু থাকে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো না, এগুলো আসলে অত সিগনিফিকেন্স কিছু না। ইনঅর্গানিক সাবস্টেন্সেস সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম যা যা থাকতে পারে থাকে, এটা খুব বেশি দরকার নেই। শুধু জানতে হবে যে হ্যাঁ ওয়াটার থাকে, সাথে হচ্ছে কি সলিড পার্টিকেল থাকে, যেটা হচ্ছে আমার 1 to 2% পর্যন্ত। এবার হচ্ছে কি সাসপেন্ডেড কিছু পার্টিকেল অনেক সময় আমরা খুঁজে পাই উদ্ভিদে, এক্সফোলিয়েট গুলি, স্কোয়ামাস সেল এপিথেলিয়াম, ভার্নিস কেজিওসাইট গুলি অনেক সময় এর সাথে থাকে। গুলি এটা কি অ্যামনিওটিক ফ্লুইডটা আসলে কিভাবে এই যে 3 ঘন্টার ভিতরে সার্কুলেট হয়, এটা বইতে সুন্দর একটা ছবি আছে, এটা একটু দেখে নিবা, অ্যারো দেওয়া অনেক বড় একটা ফিগার, এটা লাগে সার্কুলেশনটা। এটা হচ্ছে কি পানি অ্যামনিওটিক, আমরা এটা তৈরি, এটা করব সোর্সটা চাই। এই যে অ্যামনিওটিক ফ্লুইডের সোর্স কি, এটা কোথা থেকে তৈরি হয়? অ্যামনিওটিক এপিথেলিয়াম থেকে এটা আসে। ফিটাল স্কিন থেকে 20 উইকস পর্যন্ত ক্যারাটিনাইজেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ফিটাল স্কিন থেকে আসে। ফিটাল ইউরিন মানে হোয়াট আর দ্য সাইট which contribute to amniotic fluid, fetal urine, fetal lung থেকে, মানে হচ্ছে যখন মুখ থেকে আসবে তখন লাংস থেকে কিছু আসবে, যে ল্যানোভোইয়ার এক্সফোলিয়েটেড সেল দেখে বোঝা যায় যে ওর লাংস থেকে ওটা ঘুরে আসছে। Transudation of maternal serum across the placental membrane, একটা হচ্ছে ট্রান্সডেশন ফ্রম ফিটাল সার্কুলেশন অ্যাক্রস দ্য umbilical cord। তাহলে এগুলো থেকে এটা যখন সেকে আসে তখন বেবিটা হয় কি পানিটার মধ্যে থাকে, ওই পানিটাই ও খায়, খেয়ে যেটা খাবে সেটাই তো ইন্টেস্টাইনে যাবে, তারপর হচ্ছে এটা কিছু অ্যাবজর্পশন হবে, কিডনিতে যাবে, সার্কুলেশন হবে, তাহলে কিছু ইউরিন দিয়ে বের হবে। তাহলে ওর আলটিমেটলি এটা হচ্ছে কি বেবি খাচ্ছে আবার প্রস্রাব করছে, আবার আমার বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে, আবার ও খাচ্ছে আবার ইউরিন করছে, তাহলে ওই পানিটাই খাচ্ছে আবার ওইটা ইউরিন হচ্ছে, এটাই হচ্ছে সার্কুলেশন, যেটা 3 আওয়ার্স এর ভিতরে স্টাবলিশ হচ্ছে। ঠিক আছে? তাহলে হচ্ছে সোর্স গুলি কি কি ছিল? অ্যামনিওটিক এপিথেলিয়াম, ফিটাল স্কিন, ফিটাল ইউরিন, ফিটাল লাং, ট্রান্সুডেশন অফ ম্যাটারনাল সিরাম অ্যাক্রস দ্য প্লাসেন্টাল মেমব্রেন, ট্রান্সুডেশন ফ্রম ফিটাল সার্কুলেশন অ্যাক্রস দ্য umbilical cord। তাড়াতাড়ি হচ্ছে বেশি? না ম্যাম। না বুঝলে বা তাড়াতাড়ি বললে আমাকে একটু বলুন। আমি সোর্সটা বললাম, এখন আমরা আগেরটাতে যাব। ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যামনিওটিক ফ্লুইডটা তাহলে কেন ইম্পর্টেন্ট? ডিউরিং প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির সময় তাহলে কি করবে? আমি ওই যে শুরুতে বললাম, ধর আমি একটা বেলুন বা একটা প্যাকেটের মধ্যে, বেলুনের ভিতরেই যেহেতু প্যালাটেবল আমার ইউট্রাসটা, বেলুনের ভিতরে এক বেলুন পানি দিলাম, সাথে একটা বল দিলাম যেটা আমি মোটামুটি ধরতে পারি, বেশি ছোট দিলে তো আবার ধরা যাবে না, তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ একটা বল ঢুকিয়ে রাখলাম। তাহলে দেখো এটা কি হবে, ইট অ্যাক্টস এজ এ শক অ্যাবজর্বার টু প্রোটেক্ট দ্য ফিটাস ফ্রম এক্সটার্নাল ইনজুরি। তাহলে আমি ধরো একটা মা হেঁটে যাচ্ছে, তাহলে সারাক্ষণ পেটটাকে আগলে ধরে ধরে হাঁটতে হবে যাতে কারো গায়ের সাথে না লাগে, হ্যাঁ লাগলে মনে ফুটে যাবে, টুস করে এরকম হয়ে যাবে। তাহলে এটা কিভাবে কি হিসেবে কাজ করছে? শক অ্যাবজর্বার টু প্রোটেক্ট দ্য ফিটাস ফ্রম এক্সটার্নাল ইনজুরি। তারপর হচ্ছে কি মেইনটেইন ফিটাল টেম্পারেচার,
ও যে একটা অপটিমাম টেম্পারেচারের ভিতরে থাকে, পানিটার ভিতরেই থাকে। allow free movement and growth of fetus। যদি পানি না থাকতো, খসখসে আমার ইউটারাসের গায়ের সাথে ওর গা লেগে লেগে খসখসে হয়ে যেত, লিম্ব হাইপোপ্লাসিয়া হতো। ওর যদি লাংসের মধ্যে পানিটা না যেত, লাং হাইপোপ্লাসিয়া হয়ে যেত। জন্য আর্লি উইকসে যদি রাপচার মেমব্রেন হয় লেস দেন 28 উইকস এর আগে বা 26 উইকস এক্সট্রিম প্রিটার্মে কারোর কোনো রোগী যদি পানি, সে রোগীরা বলে যে হ্যাঁ পানি চলে গেছে, তার মানে হচ্ছে প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন হয়ে যায়, আমাদের কাছে রোগীগুলি আসে, তখন কিন্তু আমাদেরকে কাউন্সিলিং করে রাখতে হবে। বাচ্চা যদি পেটের মধ্যে থাকে, পানি তৈরি হবে, ঠিক আছে, আমরা প্রথমে ভালোগুলি বলবো যে হ্যাঁ পানিটা তো আসলে 3 ঘন্টা পর পরই তৈরি হয়, হ্যাঁ তৈরি হবে, কিন্তু যে জিনিসটা একবার ছিঁড়ে গেছে সেটা তো আমার কোনো উপায় নেই আবার লাগিয়ে দেওয়া। পানি তৈরি হবে কিন্তু ওর মানে কলটাও খোলা, আবার হচ্ছে তোমার পড়েও যাচ্ছে নিচের দিকে, ইয়েটাও নেই, ঝুড়ি বা তলানিটাও নেই, আবার কলটাও খোলা, তাহলে আমার তো ধরে রাখার কোনো উপায় নেই। ঠিক সেম কন্ডিশন হয় ওখানে, তৈরি হয় ঠিকই, কিন্তু যেহেতু হাঁটাচলা করবে, দাঁড়াবে, গ্র্যাভিটির কারণে নিচের দিকে যেহেতু ম্যাগনেটটা নাই, ম্যাগনেটিক সেকটা ভেঙে যায়, এই জন্য পানিটাও চলে আসে। তখন তাদেরকে কিন্তু কাউন্সিলিং করে বলে রাখতে হবে পানি তৈরি হবে ঠিক আছে, কিন্তু ধরেন এখন মাত্র 26 উইকস, বাচ্চা হবে 40 উইকস পর্যন্ত, এর মধ্যে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টের সমস্যা হবে, দেখা যাবে ওর হাত পা একটার সাথে একটা লাগানো হচ্ছে, বুকের সাথে ইয়ের সাথে চেস্টটা মানে অনেক দেখা যাবে যে কোলাপস হয়ে আছে এই টাইপের, অথবা ওর মেইন সমস্যা যেটা হয় ফুসফুসটা গ্রো করবে না, পালমোনারি ওর হাইপোপ্লাসিয়া হয়ে যাবে। তো এইসব বাচ্চা আসলে ভালো হয় না অত বেশি, এগুলো একটু ওদেরকে ব্রিফ করে আমাদেরকে রাখতে হয়। তাহলে দেখো কত ইম্পর্টেন্ট, তার একটা শক অবজার্ভার হিসেবে প্রোটেক্ট করতেছে কাজ করে। ফিটাল টেম্পারেচারটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি যদি আমার টেম্পারেচার মেনটেন করতে না পারি, সব জিরো। ফ্রি মুভমেন্ট, বাচ্চা যেটার ভিতরে পানিটার ভিতরে খেলতেছে, সারাক্ষণ সাঁতার কাটতেছে, ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে ফ্রি মুভমেন্ট, একেবারেই ফ্রি মুভমেন্ট এন্ড গ্রোথ অফ দ্য ফিটাস। ও এই পানিটাই ওকে বড় করতে সাহায্য করতেছে, স্লিপারি থাকে এই জন্য কোনো বডির সাথে বডি একটার সাথে স্ট্রাকচার লেগে যাচ্ছে না, এটাই হয়। prevents adhesion formation between fetal parts and the amniotic sac। কোনটা লেগে যেত, স্টাক হয়ে যেত, অনেক সময় আমরা ওগুলো দেখি কিন্তু স্টাক হয়ে ফিটাসটা লেগে আছে এই জন্য। এটা কিন্তু ভাইবারও একটা প্রশ্ন, অথবা বেড সাইডের প্রশ্ন, যে পানি মানে তার 5th ইয়ারে গেলে তখন বাবা যখন পেশেন্ট দেখবা, যে একটা ট্রমা পেশেন্ট আসছে, তুমি যদি ওকে ঠিকভাবে কাউন্সিলিং না করো, আমি যদি এভাবে রেখেই দিই, তাহলে কি কি সমস্যা হতে পারে, হ্যাঁ এরকম কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা জানতে হবে কি, প্রথম শুরু থেকেই হ্যাঁ বাইরের ইনজুরি থেকে ভালো প্রোটেক্ট করতেছে, ভিতরে ওকে ভালো রাখতেছে, ভিতরে ওকে গ্রো করতে হেল্প করছে, ভিতরে ওর ডেভেলপমেন্টে হেল্প করছে, ভিতরে ওকে অ্যামনিওটিক সেকের সাথে লেগে থাকতে প্রিভেন্ট করবে। তাহলে আমার মনে রাখার সিকোয়েন্স হচ্ছে বাইরে প্রোটেক্ট করবে, ভিতরেও প্রোটেক্ট করবে, ভিতরে ওকে ভালো রাখবে, ব্যাস এভাবে মনে রাখবে। ডিউরিং লেবার, ডিউরিং লেবার এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পানি কম থাকলে নর্মাল ডেলিভারি হতেও কিন্তু সমস্যা হয়। ইট ফর্মস হাইড্রোস্ট্যাটিক ওয়েজ প্রেশার টু হেল্প ডাইলেটেশন অফ সার্ভিক্স। এটা হচ্ছে কি ডাইলেটর, ইট অ্যাক্টস আসলে ডাইলেটর হিসেবে একটা কাজ করে পানিতে, এটা ভিতর থেকে পানি যে একটা প্রেসার দেয়, এটাতে দেখা যায় ব্যাগ অফ মেমব্রেনের মতো হয়ে সুন্দর করে ফুলে ওটার চারপাশ থেকে আস্তে আস্তে সার্ভিক্সটাও ফুলতে থাকে। ডিউরিং ইউট্রাইন কন্ট্রাকশন, যখন ইউট্রাইন কন্ট্রাকশন হয়, এই যে ব্যথা আসে, এত ব্যথা পেটটা পুরো শক্ত হয়ে যাবে, এগুলি যখন প্র্যাকটিক্যালি আসবে তখন বুঝবা। যখন ডেলিভারি ব্যথা উঠে তখন কি হয় মনে হচ্ছে কি ইউট্রাইন কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশনটা কিরকম, ইনক্রিজিং ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি, ঘন 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 একটু পর একটু পর একটু পর পর ব্যথা আসতে থাকবে। তখন কি হয় হার্ডেন, এটা মানে যে ব্যথা যে আসছে সেটা আমরা কিভাবে বুঝি, হার্ডেনিং অফ দি ইউট্রাস, পেটে হাত দিলেই টের পায় পেটটা শক্ত হয়ে আছে, তো একটু পরেই ব্যথাটা চলে যায়, পেটটা আবার নরম হয়ে যায়, আবার ব্যথা আসে আবার শক্ত হয়, আবার ব্যথা চলে যায় আবার নরম হয়। এই যে ইন্টারমিটেন্ট কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন যদি না হতো, তাহলে বাচ্চা হাইপোক্সিক হয়ে ডেলিভারি প্রসেসে মরে যেত। তাহলে এটাও একটা আল্লাহর ইচ্ছা, যে এরকম ব্যথা আসবে আবার পেটটা নরম হবে, ওই যে সময়টুকুতে ব্যথাটা থাকে, ইউট্রাসটা টাইট হয়ে থাকে, ঠিক সেই সময় ডিউরিং ইউট্রাইন কন্ট্রাকশন ইট প্রিভেন্টস ইন্টারফারেন্স উইথ দ্য প্লাসেন্টাল সার্কুলেশন। প্লাসেন্টাল সার্কুলেশন যদি অফ হয়ে থাকে, বেবি তো হাইপোক্সিক হয়ে যাবে, তাহলে ওই টাইমটাতেই ও কি করে বাচ্চাটাকে সার্কুলেশনটা ঠিক রাখে। তারপর হচ্ছে প্রোটেক্ট ফিটাস ফ্রম অ্যাসেন্ডিং ইনফেকশন বাই ইটস ব্যাকটেরিসাইডাল অ্যাকশন। এখন হচ্ছে কি, যতক্ষণ মেমব্রেনটা ইনটেক্ট থাকবে তখন তো ডেফিনেটলি প্রোটেকশন হচ্ছেই, এছাড়াও পানি যদি ভেঙেও যায় নইলে তো অনেক বেশি ইনফেকশন হয়ে যেত। দেখা যায় একটা পেশেন্ট লেবারে গেল, একটি লেবারে ল্যাটেন্ট ফেজটা অনেকক্ষণ ছিল, তখন পানি
বাচ্চার হয় অ্যাক্টিভ লেবারে গেল, অ্যাক্টিভ লেবার থেকে আমরা মনে যদি করি যে পার আওয়ারে আমরা এখন ধরি 5 সেন্টিমিটার যদি অ্যাক্টিভ লেবার চিন্তা করি, আমার ডেলিভারি হবে 10 সেন্টিমিটারে গিয়ে, আবার 10 সেন্টিমিটার ফুল ডাইলেটেড হয়তো গিয়ে আরো 2 ঘন্টা পরে হবে ফুল ডাইলেশন হওয়ার পরে। তাহলে আমরা চিন্তা করি অ্যাক্টিভ ফেজে গেলে একটা পেশেন্ট তার সার্ভাইকাল ডাইলেটেশন 1 সেন্টিমিটার পার আওয়ারে হবে। তাহলে 5 সেন্টিমিটার থেকে আরো 10 সেন্টিমিটার হচ্ছে, তোমরা আরো 5 সেন্টিমিটার 5 ঘন্টা ওখানে। সেকেন্ড স্টেজে আমি টাইম দিব অন্তত 2 ঘন্টা একটা রুগী পুশ ডাউন করবে বিয়ার ডাউনের জন্য, তাহলে 7 ঘন্টা। 7 ঘন্টা ধরে একটা রুগী লেবারে থাকবে। হ্যাঁ, ও তো তখন এক্সটার্নাল এনভায়রনমেন্টালের সাথে আমার পুরোপুরি ভাবে ডিরেক্ট কমিউনিকেশন উইথ ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে ডেফিনেটলি দ্য অ্যামনিওটিক ফ্লুইড হ্যাজ সাম ব্যাকটেরিসাইডাল অ্যাকশন, যার কারণে বাচ্চার কোনো ইনফেকশন হয় না। কিন্তু তুমি যদি আনহাইজেনিক ভাবে আমরা পেশেন্টদেরকে হ্যান্ডলিং করি, কিংবা আমার গ্লাভসটাকে আমি অটোক্লেভ করা গ্লাভস না পরে দিলাম, হ্যাঁ আমার মানে যেগুলো আনট্রেন্ড অবস্থায় আসলে অন্য জায়গায় হয়, কিন্তু ডাক্তাররা করবে না, কিন্তু রিপিটেড ভ্যাজিনাল এক্সামিনেশন এগুলি সবকিছুই কিন্তু আমার সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করবে। কিন্তু আমার এই পানিটা protects the fetus from ascending infection by its bactericidal action. এটা একটা ট্রু স্টেটমেন্ট, এটা কিন্তু তোমাদের এমসিকিউ তেই থাকবে, রিটেনের আর এমসিকিউ কোশ্চেন আসলে ভাইবা তত বেশি জিজ্ঞেস করবে। তাহলে ডিউরিং লেবার it forms hydrostatic waist pressure to help dilatation of cervix. During uterine contraction it prevent interference with placental circulation and protect fetus from ascending infection by its bactericidal action. এটা হচ্ছে একেবারে ক্লিনিক্যাল পড়া এফআই, এএফআই অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। এটাতে আমরা কি বুঝি, এটা একটা আল্ট্রাসোনোগ্রাফিক একটা ইন্ডিকেটর। এটা হচ্ছে কি মেজারমেন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, এটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ মেথড অফ মেজারমেন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড বাই আল্ট্রাসোনোগ্রাফি। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড। এখানে হচ্ছে কি আমরা ইউটারাসটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করে ফেলি, ইউটারাসকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করি। সিঙ্গেল লার্জেস্ট পকেট ইজ মেজার্ড, তারপর এন্ড এডেড, এগুলিকে আমরা একটা সিঙ্গেল পকেটে মেপে তারপর আমরা 3-4টা মিলে একটা যোগ করে একটা মেজারমেন্ট করে নিই যে আসলে কত হচ্ছে। এটাই, এতে কিছু জানার দরকার নেই তোমাদের, তোমরা শুধু এএফআই একটা জিনিস আছে সেটা অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। এখানে কি মাপা হয়, এখানে একটা সিঙ্গেল পকেট থেকেই মেজারমেন্টটা নেওয়া হয় কোয়ান্টিটেটিভ। 4টা পকেটের আমাদের দরকার হয় না। লার্জেস্ট পকেট 4টা ভাগ করলে দেখা যাবে যে একটা পকেট, যেহেতু ইউটারাস শেপটা কিরকম, একটা এরকম পিরিফর্ম শেপের পিয়ার শেপের হয় থাকে, বড় হলো এই শেপ পিয়ার শেপের থাকে, তাহলে 4টা ভাগ করলে কোনো না কোনো শেপে গিয়ে দেখা যায় একটা পকেট বড় থাকে। লার্জেস্ট পকেট থেকে আমরা এটা মাপবো, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা মাপবো এবং 4টা পকেট যোগ করে দিব। এটাই নরমাল রেঞ্জ হচ্ছে 5 to 25 সেন্টিমিটার। এটার ইম্পর্টেন্সটা কি, যদি লেস দেন 5 সেন্টিমিটার হয় তাহলে তখন আমরা এটাকে বলি অলিগোহাইড্রোমিয়াস, মোর দেন 25 বা 35 সেন্টিমিটার যখন হয়ে যাবে তখন এটাকে বলে পলিহাইড্রোমিয়াস, তাহলে পানির পরিমাণ বেশি। অলিগো মানে কম আর পলি মানে হচ্ছে বেশি। অলিগো আর পলি এটাও আবার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে আমার অনেক কিছুই। পানি কম কেন, পানি বেশি কেন, অনেক কিছুর জন্য এগুলি আমাদের আমরা ক্লিনিক্যালি পরে জানতে পারবো, এখানে তোমাদের বেশি লাগবে। আমরা সোর্সটা বলে ফেললাম আগে। umbilical cord, এতক্ষণ তাহলে আমরা যে প্লাসেন্টা পড়লাম ওই দিন, ওখানে ছিল একটা কর্ড ছিল না, ক্লিনিক্যালি আসলে দেখতে পাবো একটা কর্ড। এটা সবাই বুঝে যে মায়ের নারী, নারীর সাথে লাগানো সেই নারী হচ্ছে এটাই। umbilical কর্ডটা কি, এটারও বাংলা নাম হচ্ছে নারী, নারী কাটছে এটা বলে রুগীরা, এসে বলে যে হ্যাঁ বাচ্চার নারী কাটাটা সুন্দর হয় নাই, ওই জন্যই ওর নাভিটা এরকম, অনেক কিছুই বলবে। তাহলে সব আমরা যেহেতু ডাক্তার, মানে সাধারণ মানুষের সব সাধারণ কথার সাথে আমাদেরকে একটু পরিচিত হতে হবে। আমরা আমাদের ভাষা হচ্ছে এটা umbilical cord। এটা ডেভেলপমেন্টটা করতে গিয়ে আসে, এটা এমসিকিউ কোশ্চেন, ইট ডেভেলপস কানেক্টিভ স্টপ। the length কি at term length about 50 সেন্টিমিটার, এগুলো সব আসলে এমসিকিউ দিয়ে। ডায়ামিটার হচ্ছে কি 2 সেন্টিমিটার এভারেজ, 1.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার এভাবে লিখে থাকে। স্ট্রাকচারটা কি, it consists of mesoderm connective tissue called Wharton's jelly which is covered by amnion। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, একটা নতুন একটা শব্দ Wharton's jelly। এই জেলিটা তাহলে কোথায় থাকে, এটা কর্ডের মধ্যেই থাকে। কর্ড কাটলে ওখানে দেখবা কর্ড, আমরা যখন বেবি দেখবা ওয়ার্ডে আসবে তখন কর্ড ডেফিনেটলি যখনই আমরা ডেলিভারি করবো তখন ফ্রেশ দেখা যায়, এটা ভিতরে জেলি লাগে।
It contains one umbilical এই কর্ডের মধ্যে কি থাকে one umbilical vein and two umbilical arteries এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ এর জন্য এখানে উল্টাপাল্টা করে চারটা স্টেমে দেওয়া থাকে দেখা যায় one umbilical vein two umbilical artery এটা হচ্ছে ট্রু একটা এরপর দেখা যায় one umbilical vein one umbilical artery two umbilical vein এভাবে করে করে চারটা করা যায় খুব ইজিলি তাহলে আমাকে জানতে হবে কি one umbilical vein থাকে two umbilical arteries থাকে তাহলে it contains one umbilical vein এবং ওই যে হার্টের ইয়ের মতোই বাচ্চাদের এখানে হচ্ছে কি এটা হচ্ছে পালমোনারি ভেইন আর আর্টারি umbilical vein which carries oxygenated blood from placenta to fetus তাহলে ভেইনটা এখানে কি করে অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে প্লাসেন্টা মানে মায়ের দিক থেকে বা ফিটাসের দিকে তোমাকে নিয়ে যায় অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে তাহলে এখানে ইম্পর্টেন্ট মেসেজ এটাই এতদিন জেনে আসছি আমরা যেহেতু তোমরা ছোট ফোর্থ ইয়ারে আর্টারিগুলি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর ভেইনটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে কিন্তু দেখো এখানে এসে কিরকম হলো কারণ এটা কি ক্যারিবার বড় বেশি বেশি অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য এটা করা হয় It contains one umbilical vein which carries oxygenated blood from placenta to the fetus. And two umbilical artery থাকে এই আর্টারিগুলি কি ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড from the fetus to the placenta মানে বাচ্চাকে ভালো রাখার যা যা উপায় ও তাড়াতাড়ি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাতে শরীরে একটু না থাকতে পারে এই জন্য দুটা আর্টারি দিয়ে দিয়েছে ওটা দিয়ে সবগুলি মায়ের দিকে পাঠিয়ে দেয় আর মা থেকে সব ভালো ভালো ফ্রেশ অক্সিজেনটা বাচ্চার দিকে চলে যায় ঠিক আছে লিখতে পারছো তোমরা নাকি একটু স্লো বলবো না ম্যাম ঠিক আছে। তাহলে umbilical কর্ডটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ডেভেলপ ফ্রম কানেকটিভ স্টক তারপর লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার এভারেজ এটা নরমালি আবার শর্ট কর্ড লং কর্ড অনেক কিছুই থাকে হচ্ছে এভারেজ 50 সেন্টিমিটার হয় ডায়ামিটার 2 সেন্টিমিটার স্ট্রাকচারের মধ্যে আবার বলি এখানে মেজোডার্মাল কানেকটিভ টিস্যু থাকে যেটা ওয়াটার স্টেডি বলে ইট ইজ কভার্ড বাই অ্যামনিয়ন তারপর it contain one umbilical vein যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে প্লাসেন্টা টু ফিটাস মানে হচ্ছে মার দিক থেকে বাচ্চার দিকে যাচ্ছে মার কাছ থেকে বাচ্চার কাছে যাচ্ছে two umbilical arteries carry the oxygenated blood from the fetus to placenta next এই ইনসারশনটা আমাদেরকে জানতে হয় কেন এটা তুমি দেখবাও আবার অনেক সময় জিজ্ঞেস করবে লাগানো থাকবে কোথায় ইট ম্যানেজ দ্য কমিউনিকেশন বিটুইন মাদার এন্ড দ্য বেবি তাহলে ওই কানেক্টিং ওই সেই তার ওই সেই ও তার সেই কর্ড হচ্ছে ইনসার্টেড হয় ফিটাল সারফেস অফ দ্য প্লাসেন্টাতে প্লাসেন্টার ফিটাল সারফেস এটা হয় এবং এটা সবসময় যে একটা সেন্টারে থাকবে তাও না একটু সাইডেও থাকতে পারে তখন এটাকে বলে এক্সেন্ট্রিক ইনসারশন মধ্যে 70% কিন্তু এক্সেন্ট্রিক ইনসারশন হয় সেন্ট্রাল ইনসারশন হচ্ছে 30% মানে সবসময় একেবারে মাঝখানে একেবারে ম্যান্ডেটরি লাগানো থাকতে হবে তা না এটা একটু সাইডে সামান্য সাইডে অত বেশি হবে তাও না আবার এক্সেন্ট্রিক অ্যাবনর্মাল কর্ড কি হতে পারে অ্যাবনর্মালিটিস অফ দ্য umbilical cord অ্যাবনর্মাল কর্ড ইনসারশন হতে পারে হ্যাঁ মার্জিনাল অনেক সময় একেবারে মার্জিনে চলে গেছে এটার নাম হচ্ছে ব্যাচেল ডোর ইনসারশন আর হচ্ছে ফিলামেন্টাস ইনসারশন এটা হচ্ছে মেমব্রেন এবং ভেসেলসগুলি কোথায় থাকবে একদম প্লাসেন্টার এজে গিয়ে লাগানো থাকে একটা মার্জিনাল আর ফিলামেন্টাস নাম জানলেই হবে বেশি জানতে হবে আরো একটা দুটো আছে এই দুটাই মেইনলি হয়তো কোথাও দিলে নাম জানলেই হবে মার্জিনাল ইনসারশন হতে পারে ফিলামেন্টাস ইনসারশন হতে পারে এটা ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল কর্ড লেন্থ একটা জিনিসের রশি ছোট হবে অথবা বড় হবে আর কিছু তো হতে পারে না রশি আর কি হতে পারে একটা রশি ছোট হতে পারে একটু বড় হতে পারে ভাই নর্মাল কর্ড লেন্থ তাহলে একটা জিনিস আমরা কর্ডটাই তো একটা কর্ড শুনলেই তো মনে হচ্ছে আসলে এটা তারের মতোই হ্যাঁ এই তারটাই তোমার প্লাসেন্টার সাথে মায়ের সাথে লাগাচ্ছে কানেকশন করতেছে ফিটাসের সাথে তাহলে এই এটা শর্ট হতে পারে শর্ট হলে কতটুকু হয় শর্ট কর্ড হচ্ছে লেস দেন 35 সেন্টিমিটার যদি হয় তখনই শর্ট কর্ড করবো আমরা তো এভারেজ 50 সেন্টিমিটার করলাম শর্ট কর্ড কখন করবো যদি লেস দেন 35 সেন্টিমিটার হয়
এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি শর্ট করে আমরা রুগীটা শর্ট হিসেবে পাই না, যখন প্রবলেম গুলি হয়ে যায় তখনই বুঝতে পারি যে এটা আসলে শর্টকাট ছিল বলেই রুগীটা আসলে দুর্ঘটনাটা ঘটেছে। একটা হচ্ছে কি রুগীরা হঠাৎ করে চলে আসে প্রচন্ড পেট ব্যথা একেবারে নিমিক হয়ে চলে আসছে, ওই যে অ্যাক্সিডেন্টাল হেমোরেজ যেটাকে বলি প্রিমেচুর সেপারেশন অফ প্লাসেন্টা এপিএইচ। তখন আমরা যখন পেট খুলি কিংবা দেখা যায় ডেলিভারি হচ্ছে তখন দেখা যায় ছোট্ট একটা কর্ড এক হাতের লম্বাও না, হ্যাঁ তখন দেখা যায় যেটা শর্টকাটের জন্য আসলে ঘটনা ঘটছে। তাহলে শর্টকাট রুগী প্রেজেন্ট করতে পারে কি নিয়ে, এপিএইচ নিয়ে। কোনো রুগী যদি আসে আমাদের কজ খুঁজে বার করতে হবে যে তার কেন হলো। একটা হচ্ছে ডিলে ডিসেন্ট অফ দ্য ফিটাস ডিউরিং লেবার। তারপর একটা রুগী লেবারে গেল, দেখা গেল যে ব্যথা করতেছে অনেকক্ষণ ধরে কিন্তু মানে ফুল ডাইলেট হয়ে গেছে, ওই যে আমরা অ্যাক্টিভ ফেজ থেকে ফুল ডাইলেট 10 সেন্টিমিটার পর্যন্ত হয়ে গেল, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা চাপ দিলেও বাচ্চাটা নামছে না, মাথাটা একদম হ্যাং হয়ে মনে যেন ঝুলে আছে উপরে। ডিলেড ডিসেন্ট অফ দ্য ফিটাস ডিউরিং লেবার। আবার তখন আমরা কি বুঝতে পারি যে হ্যাঁ এটা কোনো কর্ডটা পেঁচানো বা একদম শর্ট কট যার কারণে সুন্দর করে ডিসেন্ট হতে পারছে না। ইনভার্সন অফ ইউট্রাস এটা একটা কমপ্লিকেশন আসলে, যাতে হয় কি তোমার ইউট্রাস টার্ন ইনসাইড আউট, উপরের দিকটাই টার্ন দিয়ে নিচের দিকে চলে আসে, ইউট্রাসের ফান্ডাসটা বাইরের দিকে উল্টে চলে আসে, এটা একটা থার্ড স্টেজ কমপ্লিকেশন। তোমাদের জন্য কঠিন এখন, কিন্তু শুধু ওইটাই রাখো একটা শর্ট কট হতে পারে লেস দেন 35 সেন্টিমিটার হলে, আর হচ্ছে লং কট হতে পারে মোর দেন 80 সেন্টিমিটার জন্য হতে পারে। আমরা কিভাবে বুঝি, ক্লিনিক্যাল কিছু ঘটনা দুর্ঘটনা ঘটলে আমরা টের পাই যে শর্টকাট লং কট ছিল বলেই তার এগুলি হচ্ছে। তাহলে ঘটনাগুলি কি, শর্টকাট হলে এপিএইচ হতে পারে, ডিলেড ডিসেন্ট হতে পারে, আর হচ্ছে ইনভার্সন হবে, এগুলি কমপ্লিকেশন হতে পারে। লং কটে কি হয়, যেহেতু লম্বা একটা জিনিস একটা তার, হ্যাঁ ওটা তাহলে পেঁচিয়ে পেঁচিয়ে থাকতে হবে অথবা ঝুলে থাকবে, কিছু না কিছু তো হবে। আমি যদি একটা তার গুছায় রাখতে চাই আমাকে সুন্দর করে হাতের মধ্যে পেঁচা পেঁচা একটা কিছু দিয়ে বেঁধে রাখতে হবে, আমি যে এলোমেলো রাখি একটা বের হয়ে যাবে, একটু দেখা যাবে, হ্যাঁ টেবিলের পিছনে রাখলে আমাকে গুছায় রাখতে হবে। ঠিক সেরকম এখানে কি হয়, কট প্রেজেন্টেশন, দেখা যাবে যে প্রেজেন্টিং পার্টের সামনেই কটটা আমি পাচ্ছি, আমি হাত দিলেই পালসেশন বুঝতে পারতেছি, তার মানে অনেক লম্বা বলে সে ঝুলে ঝুলে কয়েলিং হয়ে এখানে এসে বসছে। তাহলে একটা হতে পারে কট প্রেজেন্টেশন। একটা হচ্ছে কট প্রোলাপস, খুবই একটা অবস্ট্রেটিক ইমার্জেন্সি, ফট করে দেখা যাবে রোগীর রাপচার মেমব্রেন হলো, আবার কর্ডের একটু অংশ ফুট করে বের হয়ে চলে আসছে, দেখা যাবে তুমি বিবি করতেছো একটু কর্ড টক মানে খটখরা টাইপের একটা জিনিস হাতে রাখছে, কর্ডের ফিলিংসটা কর্ডের মধ্যেই আসলে তখন খটখট করবে, তখন তুমি যদি একটু স্পেরকুলাম দিয়ে দেখাও দেখা যায় সুন্দর একটা কর্ড বের হয়ে চলে আসছে, অথচ প্রেজেন্টিং পার্ট এখন অনেক কর্ড বের হয়ে আসলে কি হবে, কর্ডে প্রেসার করবে, কর্ডে বাতাস লাগবে, সব লাগবে, তোমার চোখের সামনে তুমি যদি ইমার্জেন্সি কর্ডটাকে ভিতরে ইনসার্ট করে দিয়ে না সাথে সাথে বেবি টার্মিনেশনের জন্য ডেলিভারি করে না ফেলো, তোমার হাতের উপরেই বাচ্চাটা মারা যাবে। খুবই ডেঞ্জারাস একটা, এটা হচ্ছে অবস্টেটিশিয়ানের জন্য আসলে একটা এক ধরনের অভিশাপ, যে একটা রোগী লেবারে গেল তোমার, সে তো বাসা থেকে ফোন দিল যে আমার একটু পানি যাচ্ছে, আমি বললাম যে হ্যাঁ, আপনি হাসপাতালে আসেন, আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ ওরা তো লম্বা একটা পট বের হয়ে আছে, বাচ্চাটা নাই, মানে এগুলো হচ্ছে একেবারেই দুর্ঘটনা, ইভেন তো এমনও হয় যে হাতের নিচে পড়েও মানে ধরেন তাহলে কর্ড প্রেজেন্টেশন হতে পারে, কর্ড কোলাপস হতে পারে, কয়েলিং অফ কর্ড অ্যারাউন্ড দ্য নেক, 3-4 ফোল্ড, অনেক সময় দেখা যায় বাচ্চাদের আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু বলে দেয় যে নার্ভ পেঁচানো আছে, আমরা ডেলিভারির সময় দেখি নার্ভ পেঁচানো থাকে, রোগীদেরকে বলে দিই যে আপনার এখানে কিন্তু বাচ্চার পেঁচানো থাকে, এগুলো একটু ইনফর্ম করে রাখতে হবে। অনেক সময় কয়েলিং অফ দ্য কর্ড অ্যারাউন্ড দ্য নেক এত বেশি টাইট থাকে, 3-4 4 একেবারে শ্বাসের মতো এরকম মনে হয় যেন একটা গলার মধ্যে কলার পড়ে আছে, এরকম করে কয়েলিং হয়ে থাকে। এগুলো হচ্ছে লং কর্ড হলে কোথাও না কোথাও তো তার থাকতে হবে, এই জন্য এইভাবেই থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে থাকে এটা। তাহলে এটা হচ্ছে কি কনস্ট্রিক্টিভ পার্টে যে কোনো একটা রশি কোথায় আটকায়, কনস্ট্রিক্টিং যে কোনো পার্টে আটকায়, তাহলে আমার কনস্ট্রিক্টিং পার্ট বডির মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, নেকটা থাকে, তাহলে ওখানে গিয়ে জমা হয়, আর নেকে যখন বাচ্চা নামতে চায় তখন টান লাগে, হ্যাঁ ওর এটা লাগানো গোড়া লাগানো প্লাসেন্টার সাথে, আর ও ঝুলে আছে এখানে, তাহলে কি টান হবে না একটা, তার মধ্যে গিয়ে অনেক সময় দেখা যায় ডেলিভারির সময় বাচ্চা মারাও গেছে, এটাও হতে পারে। তাহলে এগুলি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অনেক জরুরি, কয়েলিং অফ দ্য কর্ড অ্যারাউন্ড দ্য নেক। এছাড়া কোথায় কোথায় পেঁচে থাকতে পারে, অনেক সময় দেখা যায় বাচ্চা হাতের মধ্যে পেঁচানো, আমরা যেরকম একটু স্টাইল করে ওড়না পেঁচায় রাখি মনে হয় যেন হাতের মধ্যে পেঁচে রাখছে এরকম হয়,
আবার পায়ে পায়ে পেঁচানো থাকে, হ্যাঁ, তাহলে এগুলি হচ্ছে পায়েও থাকতে পারে। তাহলে লং কট শর্ট কট সম্পর্কে এতটুকু জানলেই হবে, অনেকগুলি বলা হয়ে গেছে, জাস্ট মনে রাখার জন্য অনেক কিছু বলছি। হচ্ছে নটস, নটস ইন দ্য কট, ট্রু নট, ফলস নট। ট্রু নটটা কি? when fetus passes through a loop of cord, ধরো কোন একটা কর্ডের ভিতর দিয়ে কোনো না কোনো ভাবে আসলে প্যাচ খেয়ে গেছে, এটাই হচ্ছে পুল টাইট এন্ড ফিটাল অ্যাসফিক্সিয়া মে রেজাল্ট। ট্রু নট হলে কিন্তু অনেক সময় ট্রু নট হয়ে নাটের মধ্যে প্যাচ খেয়ে বলে না, ভিতরে গিট্টু পড়ে গেছিল, বাচ্চাটা মারা গেছে, এই যে এটাই হচ্ছে ট্রু নট। ফার্স্ট নটটা খুব ইন্টারেস্টিং, ক্লিনিকে আসলে যখন তোমরা ওয়ার্ডে আসবে তখন ছবি দেখানো যাবে। ফার্স্ট নটটা হচ্ছে একটা লোকালাইজড কালেকশন অফ ওয়াটার্স জেলি contain loop of umbilical vessels। এটা নটের মতোই মনে হবে দেখতে, কিন্তু একটা আলাদা একটা এই যে এরকম লুপ এর মতো থাকে, এটার ভিতরেই সব ব্লাড ভেসেল umbilical vesselsও দেখা যাবে আর ওয়াটার্স জেলিও থাকবে। তাহলে ফার্স্ট নটটা একটা লোকালাইজড কালেকশন এরকম, আর ট্রু নটটা রিয়েলি একটা নট, এটার ভিতর দিয়ে কেমন করে প্যাচটা খায় এটা শুধু আসলে আল্লাহ জানে। এটা কি বাচ্চা ঘুরে না কর্ডের চারপাশ থেকে, না বাচ্চা কর্ডটাই ঘুরে ঘুরে নট হয়ে যায়, মানে এগুলি আসলে বোঝাটা খুব কঠিন, কোন একটা ঘটনা ঘটে। বইয়ের কথা হচ্ছে when fetus passes through a loop of cord, বাচ্চাটা ঘুরতে থাকে, মুভ হয়, কোনো না কোনো সময় গিয়ে একটা loop of cord দিয়ে যায়, and it pull tight, fetal asphyxia may result। এজন্য আমরা যে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস এ কর্ড প্রেজেন্টেশন থাকে, কর্ডে লং কর্ড বলে ওরা কমেন্ট করে, কিংবা কর্ড অ্যারাউন্ড দ্য নেক বলে, তখন আমরা ওদের কাছে কোয়ারি করি যে আসলে কত ফোল্ড, অনেক সময় ওনারা বলে দেয় 2/3 সার্কেল অফ দ্য নেক অর 3/4 circle of whole neck is covered with the cord presentation, হ্যাঁ এরকম বলে দেয়। তখন রোগীদেরকে কিন্তু আমরা একটু অ্যালার্ট করে দিই যে আপনারা বাচ্চা নেওয়া, নর্মালি প্রত্যেক রোগীকেই ডেন্টাল চেকআপে কিছু উপদেশ দিতে হয়, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার নড়াচড়া খুব ভালোভাবে খেয়াল করবেন, প্রতিদিন 10 থেকে 12 বার নড়বে, অথবা প্রতিবার আপনি যে খাবার বড় খাবারগুলি খাবেন 3 মিল যেটা আমরা খাই, এই সময় তাতে শুয়ে দেখবেন যে 3-4 বার ভালোভাবে নড়ছে কিনা, 3-4 বারকেই আমি কাউন্ট করে দিলেই আমার হয়ে যাবে, তাহলে 10 থেকে 12 বার ঠিকভাবে নড়ছে কিনা। যাদের নাক পেঁচানো থাকে ওদেরকে আগে থেকেই বলে রাখতে হবে যে আপনার বাচ্চা কিন্তু এখানে কর্ড পেঁচানো আছে, এটার জন্য আপনি বাচ্চা নেওয়া যায়। কখনো যদি কম মনে হয়, পেটটা যদি শক্ত মনে হয়, হঠাৎ করে দেখলেন যে অনেক ব্যথা করে আপনার কি ব্লাডের মতো আসছে, কিংবা কোনো সমস্যা লাগছে, তাহলে সাথে সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। কারণ তুমি যদি অ্যালার্ট না করো এটাকে মেডিকেল ইস্যুতে পড়ে যাবে, সে এক সময় এসে বলবে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে ওই ডাক্তার তো আমাকে এটা বলেনি। এই ধরনের ঘটনা অলরেডি অনেকবার চট্টগ্রাম শহরে ঘটে গেছে। তো আমরা ডাক্তার হিসেবেও এটার জন্য অ্যালার্ট থাকবো। তুমি তোমরা যখন ক্লিনিক্যালি আরো সামনে আসবা তখন তুমি সব জানতে পারবে। প্লাসেন্টা, এটা আমরা প্লাসেন্টা ওই দিন অনেকগুলি পড়েছিলাম। প্লাসেন্টা আসলে আরো সার্কুলেশনটা তো অনেক বড়, আজকে যেহেতু বেশিরভাগ ক্লাস করবে না বলেছে দেখে আমি পুরোটা বলবো না, খুব অল্প বলবো। এখানে যতটুকু বললাম বুঝতে কোনো অসুবিধা হয়েছে কারো? না ম্যাম। আচ্ছা, ছোট ছোট করে হাতিয়েও রাখতে পারো, লিখেও রাখতে পারো, এগুলি তোমাদেরকে একটু এমসিকিউ তে হেল্প করবে। আর আমি বাংলায় যেহেতু একটু সাইডে সাইডে কথাগুলি বলছি, আমার মনে হয় তোমাদের এগুলিকে হেল্প করবে ক্লিনিক্যালি। আমার তো আসলে ডাক্তার হতে হলে আমার থিওরিও জানতে হবে, ক্লিনিক্যালি পড়া জানতে হবে, বুঝতে হবে সাধারণ মানুষের কথা দিয়ে, যাতে আমি কমিউনিকেট করে আমি আমার ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। এজন্য বাংলা কথাগুলো একটু সাথে সাথে লাগবে, শুধু থিওরি জানলে আমার হবে না। ওকে, তার প্লাসেন্টা আমরা ওদিনও করেছি, এটা হচ্ছে হিমোকোরিয়াল বললাম, ওটাকে ডেসিডুয়া বললাম, তারপর হচ্ছে এটা একটা ডিসকয়েড শেপ অর্গান, এরকম অনেক কিছুই বলেছিলাম। এখন প্লাসেন্টা ইট ইজ এ ফিটোম্যাটার্নাল অর্গান, এটার কোনো ভুল নাই, ইট কমিউনিকেটস বিটুইন মাদার এন্ড দ্য ফিটাস। হ্যাঁ, প্লাসেন্টা ওই হচ্ছে যোগাযোগ মাধ্যম, হ্যাঁ, আমাদের মিডিয়া হচ্ছে বা মা বাচ্চার মিডিয়াটা হচ্ছে প্লাসেন্টা। It has two components, এটা আমরা আগেই জানতাম। Fetal part develops from the chorionic frontosome, এগুলি একেবারেই বেসিক অফ এমসিকিউ। Maternal part develops from decidua basalis, আমি ওদিন বলেছি আবার। Maternal part spongy, তারপর হচ্ছে রাফ স্পঞ্জি, তার ডিভাইডেড ইনটু 15 to 20 ডোজ, যেগুলোকে কোটিলেডন বলে। আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবেন। এই যে দুইটা পার্ট, যেটা প্রথম পেজে যেটা কর্ডের মতো যে দেখা যাচ্ছে, এটা তার ইয়ের মতো, রশির মতো,
এটা হচ্ছে ফিটাল পার্টটা। ফিটাল সারফেসটা হচ্ছে তাহলে কিরকম স্মুথ শাইনি, একটু চকচকে বোঝা যাচ্ছে গ্লিস্টারিং কেমন। তারপর হচ্ছে কর্ড, দেখো এদিকে একেবারেই সেন্টারে লাগানো, কর্ডটা সেন্টারে না, এক্সেন্ট্রিক, বুঝছো? একটু সেন্টার থেকে একটু সামান্য একটু এতে না, ডেভিয়েটেড না, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটা হচ্ছে এক্সেন্ট্রিক ইনসারশন অফ দ্য কর্ড। তাহলে ফিটাল সারফেসটা কিরকম? ফিটাল সারফেসে প্রথমে চেনার উপায় হচ্ছে এখানে একটা কর্ডটা লাগানো থাকবে, বুদ্ধি। তাহলে কর্ডটা কোথায় লাগানো? ফিটাল সারফেসেই লাগানো। সেন্ট্রিক হতে পারে, এক্সেন্ট্রিক হতে পারে। এটা কিরকম? এটা একটা স্মুথ শাইনি গ্লিসেনিং বলে। আর হচ্ছে কি, ব্লাড ভেসেলস আর ভিজিবল। ব্লাড ভেসেলস, আম্বিলিক্যাল ব্লাড ভেসেলটা এসে কিরকম হচ্ছে, এগুলি ফিটাল ব্লাড ভেসেলস হয়ে যাচ্ছে, ব্রাঞ্চিং হচ্ছে। ব্রাঞ্চ অফ দ্য ভেসেলস আর ভিজিবল আন্ডার দ্য অ্যামনিয়ন। অ্যামনিয়নের নিচে কিন্তু দেখা যাচ্ছে, দেখো একটু উপরের দিকে, স্লাইডের উপরের দিকে ধরো একটা পাতলা মেমব্রেনের মধ্যে চলে গেছে, এটা মেমব্রেন। হ্যাঁ, ওই মেমব্রেনটাকে যদি আমি হালকা করে উপরের দিকে আস্তে আস্তে আনতে থাকি, তাহলে আমি অ্যামনিয়নটাও পাবো। অ্যামনিয়নটা একটু পাতলা পর্দা, যেটা একটু গ্রিনিশ টাইপের, যেটা দেখা যাচ্ছে ওটা আর কি, ব্লুইশ বা গ্রিনিশ। ওটাকে আমি পিল করতে পারবো। ইট ক্যান বি ইজিলি পিলড অফ। আস্তে 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 তুলে আনা যায়, কারণ এটা অনেক কাজ আছে, অনেক কিছু করা যায়, গ্রাফট করা যায়, গ্রাফট করা যায়। It can be easily peeled off from everywhere. Placental fetal surface থেকে তুলে তুলে আনতে পারবে, except at the center of the ইয়েতে, কোথায়, যেখানে ইনসারশন হচ্ছে কর্ডটা, নিয়ার দা কর্ড ইনসারশনে, এখানে শুধু এটা শক্তভাবে লাগানো থাকে। ওখান থেকে বেশি টানতে গেলেই ছিঁড়ে যাবে, কারণ ওখান থেকে আর বেশি কর্ডের কাছাকাছি এসে এটা শক্ত হয়ে লেগে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে সাদা কনডেন্সড হয়ে গেছে কর্ডের কাছাকাছি এসে, বাকি সব জায়গায় পাতলা ভাবে আছে। তাহলে amnion can be easily peeled off from the fetal surface except from the insertion part of the base of the cord insertion, ওখান থেকে আনা যাবে। তাহলে ফিটাল, it has two surface, fetal and maternal. ফিটাল সারফেসটা এভাবে বুঝবো। ম্যাটারনাল সারফেসটা দেখো কিরকম, দেখতে কিরকম লাগছে, এটা রাফ, স্পঞ্জি, রেড, ভেলভেটি, এরকম খাওয়া খাওয়া, এই যে কতগুলি লোব ভাগ করা আছে সেপ্টাম মতো দিয়ে, 15 to 20 লোবস থাকে, প্রত্যেকটা লোবকে বলা হয় কোটিলেডোনস। তাহলে হচ্ছে কি, ম্যাটারনাল সারফেস, এগুলি কিন্তু জানতে হবে। ফিটাল সারফেসটা এরকম, ম্যাটারনাল সারফেসটা এরকম। ম্যাটারনাল সারফেসটা কিরকম? রাফ, স্পঞ্জি, রেড, এবং there are multiple lobes, about 15 to 20 lobes, which are separated by septum, and these lobes are known as cotyledon. এটার ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে কি, প্রত্যেকটা প্লাসেন্টাল এক্সামিনেশন কিন্তু এমসিকিউ আছে। প্লাসেন্টা যখন ডেলিভারি হয়, বের হওয়ার সাথে সাথে আমার হাতে নিয়ে পুরো প্লাসেন্টা চেক করতে হবে, যে কোনো রকমের কোনো মেমব্রেন রয়ে গেল কিনা, কোনো একটা ব্লাড ভেসেল রয়ে গেল কিনা, অ্যাবনর্মাল প্লাসেন্টা পড়াইছিলাম আমরা ওই দিন, সাকসেন্টুরিয়াল লোব ছিল, ওটা রয়ে গেল কিনা, অথবা মিসিং কোটিলেডন হলো কিনা। আমার 15 থেকে 20টা লোব, আমি তো আর সবার যে 15 থেকে 20টা দিয়ে দিছে একটা রেঞ্জ, কোনো রোগীর যদি 19টা থাকে আমার তো কিছু করার নাই, কিন্তু মিসিং কোটিলেডন আমি বুঝতে পারবো ইজিলি। এই যে এখানে ধরো এক একটা খোপ 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 খোপ, একটা পিজাকে কাটলে তোমরা বুঝতে পারো না যে এক পিস কে বেশি খেয়ে ফেলছে, এখানে নিশ্চয়ই একটা সাজানো ছিল, এটা তো আমরা ঠিকই টের পাই। ঠিক সেরকমই এরকম একটা জিনিস, যে যদি আমার একটা লোব মাঝখানে না থাকে, আমি টের পাবো যে আমার একটা কোটিলেডন আসেনি, তার মানে এটা কোথায়, টিউটাসের ভিতরে রয়ে গেছে। যদি এটা থাকে, লাইফ থ্রেটেনিং কি হবে, পিপিএইচ হবে, পোস্টপার্টাম হেমোরেজ হবে। তাহলে মিসিং কোটিলেডন যাতে মিস না হয়, এই জন্যই আমাকে কি করতে হবে, প্লাসেন্টা বের হওয়ার সাথে সাথে এক্সামিন করে দেখে ফেলতে হবে যে কোনো কোটিলেডন ভিতরে থেকে গেল কিনা। মানে এটার ইম্পর্টেন্স এটাই, বের করে আমাকে দেখতে হবে যে কোনো একটা ছোট্ট একটা টুকরা, মাংস টুকরার মতো ভিতরে রয়ে গেছে, জায়গাটা খালি ফাঁকা, নিচের অংশটা তুললেই কোটিলেডন গুলো খুলে খুলে নিয়ে ফেলার মতো যায়। যদি একটা রয়ে যায়, তাহলে তোমার হেভি ব্লিডিং হবে। কোনো রোগী যদি একটু পরে একেবারে সেরকম পিপিএস নিয়ে আসে, তোমাকে হাতে এক্সপ্লোর করে দেখে আসতে হবে কোনো কিছু মেমব্রেন রেখে আসছি নাকি প্লাসেন্টার কোনো পার্ট রেখে আসছি না কোটিলেডন রেখে আসছি। এই জন্যই good obstetrician এর দায়িত্ব হচ্ছে, when she performs a normal delivery, immediately after delivery of the placenta, she or he will just examine the placenta whether for confirmation of the complete delivery of the placenta. Okay, তাহলে এটা হচ্ছে কোটিলেডন সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, কোনো ভুল হবে না আশা করি এমসিকিউতে। এটা ফুল টার্ম প্লাসেন্টা। প্লাসেন্টা একটা এমসিকিউ, একটা কার্ড আছে বক্সের মধ্যে, ফিফথের উপরে বক্স পাবা পরীক্ষা হলে, ফাইনাল পরীক্ষাতেও থাকে।
প্লাসেন্টা প্লাসেন্টা তোলার সাথে সাথে তোমাকে জিজ্ঞেস বলো মানে তুমি প্লাসেন্টা সম্পর্কে তখন তোমাকে বলতো ইট ইজ এ ডিসকর্ড শেপ অর্গান ইট ইজ হেমোকোরিয়া ইট ইজ ডিসিলুয়েট বিকজ এটা সেপারেট হয়ে যায় এটা ফুল টাইম প্লাসেন্টা ডিসকর্ড শেপ হয় 500 to 600 গ্রাম ওজন হয় তারপর হচ্ছে এটা ডায়ামিটার কিরকম 50 to 20 সেন্টিমিটার হতে পারে এটাই হচ্ছে আমার Yeah. ফিটার সারফেসটা কিরকম ওই যে আমরা একটু পরে আসছি স্মুথ এন্ড শাইনি covered by amnion দেখো ইজিলি বোঝা যাচ্ছে cord is attached near center to the placenta umbilical vessels radiate from the umbilical cord হ্যাঁ দেখছো না ভেসেল গুলি সব cord থেকে রেডিয়েট হচ্ছে they branch on the fetal surface to form chorionic vessels they enter the chorionic villi to form arteriocapillary venous system ব্লাড ভেসেল থাকে এগুলি সব ব্রাঞ্চিং হয়ে ভিতরে ঢুকে তারপরে স্ট্রাকচারটা একটুখানি পড়ি এগুলি বলা আছে আগে the placenta is limited internally by the amniotic membrane and chorionic plate তাহলে হচ্ছে ভিতরের দিকে কি থাকে দেখো amniotic membrane থাকবে chorionic plate থাকবে এটা ছবি আছে দেখো externally by the basal plate external মানে হচ্ছে আমার তাহলে towards the mark এটা তাহলে basal plate থাকবে between these two intervillous space থাকে তাহলে এক্সটার্নাল ইন্টারনাল দুটোই একদম ইমাজিন করে নাও দুটার মাঝামাঝি কি থাকবে ইন্টারভিনাস স্পেস থাকবে এই স্পেসের ভিতর যা থাকে সেটা হচ্ছে মায়ের রক্তটা থাকে যে স্টেম ভিলাই থাকে ওটার ভিতরে থাকবে হচ্ছে ইন্টারভিনাস স্পেসে মায়ের ব্লাড থাকবে আর ওটার ভিতরে কিছু ভিলাস থাকবে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ভিলা ওই ভিলের ভিতরে থাকবে আবার ব্লাড ভেসেল গুলি যেগুলি বাচ্চাগুলো তাহলে ম্যাটারনাল পার্ট ফিটাল পার্ট মিক্স হবে না তাহলে between these two lies intervillous space contain stems villi with their branches the space filled with maternal blood এটা টার্মিনাল villi এটা রিটেনে আসে এটা কি থাকে initially each terminal villus has got the following structure from outside inward বাইরে থেকে ভিতরের দিকে কি থাকবে আউটার সবসময় আমরা জানি সিনসাইশিয়াল ট্রোমোপ্লাস্ট থাকে তাহলে আউটার সিনসাইশিয়াল ট্রোমোপ্লাস্ট তারপর হচ্ছে মাঝখানে সাইটোট্রোমোপ্লাস্ট তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন সেন্ট্রাল স্ট্রোমা containing fetal capillary primitive mesenchymal cell connective tissue and few phagocytic cell Hofbauer cell তাহলে এখানে phagocytic সেলের নাম কি Hofbauer cell তাহলে হচ্ছে টার্মিনাল ভিলাসের তাড়াতাড়ি আবার শেষ করে দিচ্ছি তাহলে এটা দেখো স্ট্রাকচার অফ দ্য টার্মিনাল ভিলাস কর্ড এটাই কন্টিনিউ হচ্ছে টার্ম প্লাসেন্টাতে গিয়ে আস্তে আস্তে কি হবে শুরুর দিকে সিনসাইশিয়াল ট্রোমোপ্লাস্ট সাইটোট্রোমোপ্লাস্ট বেসমেন্ট মেমব্রেন অবশ্যই খাওয়ানোর জন্য ফিডিং এর জন্য এরপরে ক্যাপিলারি লাগবে বেসমেন্ট মেমব্রেনের পরে আসলে এগুলি সব সেল থাকবে আমাকে দিবেও মারবেও সবকিছু জিনিস থাকবে কোথায় বেসমেন্টের সাথে সাথে তাহলে মনে রাখার উপায় 1 2 3 4টা জিনিসের মধ্যে এইভাবে আর যখন এটা ম্যাচিউর হয়ে যায় তখন কি হবে বুড়ো হয়ে গেলে যখন স্কিন পাতলা হয়ে যায় ঠিক সেরকম প্লাসেন্টা যখন এজিং প্রসেসে চলে যায় তখন ও সিনসাইশিয়াল ট্রোমোপ্লাস্ট বিকাম রিলেটিভলি থিন এট প্লেসে বিভিন্ন জায়গায় এটা আস্তে 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 পাতলা হতে থাকে যেখানে ওভার ক্যাপিলারির উপরে আগে মোটা ভাবে ছিল এখন পাতলা হচ্ছে থিকার হয়ে যাবে কোনো কোনো জায়গায় হ্যাঁ তারপর হচ্ছে দ্য সাইটোট্রোমোপ্লাস্ট আস্তে আস্তে কমে যাবে বেসমেন্ট মেমব্রেন বিকাম থিক হয়ে যাবে স্ট্রোমা কন্টেইন ডাইলেটেড ব্লাড ভেসেলস along with the constituents few সামান্য তখন Hofbauer cell গুলো কমে যাবে these cells have immunoglobulin G surface receptor and can express class 2 MHC molecule তাহলে আমাদের এখানে বেশি জানার দরকার নেই আমি শুধু এটা রিটেনের জন্য লাগবে আর শুধু Hofbauer সেলের নামটাই রাখবা phagocytic সেলের নাম কি এটাই এই যে দেখো এটা দেখা যাচ্ছে তাহলে এই যে umbilical cord umbilical vein আর্টারি দেখো ওই যে ছবিতে অ্যারো দেওয়া আছে ব্লুটা আর্টারি দুই দিকে দুইটা ব্লু মাঝখানে একটা ভেন দেখা যাচ্ছে ডাইলেটেড ভেনটা মাঝখানে আর্টারি দুইটা দুই দিকে আর এদিকে চলে আসো আবার বেসমেন্ট মেমব্রেনের দিকে চলে আসো এদিকে ভিতরের দিকে বেসাল প্লেটের মধ্যে থেকে দেখো ভিলাইগুলি নিচের উপর দিকে ঢুকে ঢুকে ইন্টারভিলাস স্পেস আছে ম্যাটারনাল ব্লাড আছে এক জায়গায় তারপর দেখো ডেসিডুয়া মায়োমেট্রিয়াম endometrial vein endometrial arteries এই যেগুলো আছে বইতে আরো সুন্দর করে আছে বুঝতে পারবে the last slide এটা placental function এটা একটা জাস্ট মনে রাখার জন্য এটা সার্পেন্ট দিয়ে মনে রাখতে পারবা আমরা placental function ওই দিন করেছি আর নেক্সট আবার যখন placental function আর হচ্ছে placental circulation করব তখন আবার করব এটা জাস্ট মনে রাখার জন্য সার্পেন্ট দিয়ে আমি কিভাবে মনে রাখি স্টোরেজ
E দিয়ে endocrine function, R দিয়ে respiratory function, P দিয়ে protection, E দিয়ে excretion, N দিয়ে nutrition, T for transmission. তো জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখে দাও। ঠিক আছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে। জিজ্ঞেস করতে